নামের এই অন্ধ ছেলেটি এই রেস্টুরেন্টের মালিক, সেই সাথে সে এই রেস্টুরেন্টের শেফও। আর যে মেয়েটি ফুরফুরা মোড়ে রেস্টুরেন্টে ঢুকতেছে এর নাম সাধনা। এর ফুল টাইম জব ম্যাগাজিনে লেখালেখি করা, আর পার্ট টাইম জব সুযোগ পেলে এখানে এসে বরুণকে পটানোর সাধনা করা। সম্পর্কে যদিও বরুণ তার ফ্রেন্ড, বাট মনে মনে সে বরুণকে বয়ফ্রেন্ডের জায়গায় বসিয়ে দিয়ে বসে আছে। তবে প্রবলেম একটাই, ওই যে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না, তাই বরুণ আজও এসবের কিছুই জানে না। তো রাতে রেস্টুরেন্ট বন্ধ হওয়ার সময় দীপা নামের একটি মেয়ে এসে বরুণকে বলে রাস্তার পাশে একজন ভিক্ষুকের ক্ষুধা লেগেছে, তাই সে তার জন্য কিছু খাবার কিনতে চায়। বরুণ বলে খাবার তো সব শেষ, তবে দেখি কি করতে পারি। এই বলে বরুণ ভিতরে খাবার আনতে গেলে দীপা মিষ্টি একটা হাসি দেয়। হাসিটা দেখেই বোঝা যায় বরুণকে তার কিঞ্চিত ভালো লেগেছে। তো এরপর দীপার নজর যায় দেয়ালে থাকা বরুণের কিছু ফটোতে, যেগুলোতে দেখা যায় বরুণ প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তার বিশেষ দক্ষতার কারণে অনেকগুলো পুরস্কার আর সম্মাননা পেয়েছে। একটুর মাঝে বরুণ খাবার নিয়ে এসে দীপাকে দিয়ে বলে আমার নিজের জন্য এই খাবারটুকু রেখেছিলাম। এটা শুনে দীপার কিঞ্চিত ভালো লাগাটা আরো একটু ডিপ কালার ধারণ করে, তাই সে খুশি হয়ে বরুণকে সাথে নিয়েই সেই ভিক্ষুককে খাবার দিতে যায়। পরের দিন সকালে দেখা যায় বরুণের মা বরুণের সামনে সাধনার অনেক প্রশংসা করতেছে, কারণ বরুণের মা সাধনাকে বেটার বউ বানানোর চক্করে আছে। কিন্তু বরুণ এসব প্রশংসা শুনে আরো বিরক্ত হয়। রাতে রেস্টুরেন্ট বন্ধ করার সময় দীপা নামের মেয়েটি আবার আসলে বরুণ তাকে বলে সে কি আজকেও খাবার নিতে এসেছে। দীপা তখন বরুণকে বলে সে আসলে গতকাল খাবারের টাকা দিতে ভুলে গিয়েছে, তাই আজ সেটা দিতে এসেছে। কিন্তু বরুণ তাকে বলে সে যদি খাবারের টাকা নেয় তাহলে ভালো কাজের পুণ্যটা দীপা একাই পাবে, তাই বরুণ তার থেকে টাকা নিতে রাজি হয় না। এটা শুনে দীপা যেভাবে মিষ্টি একটা হাসি দেয় তাতে বোঝা যায় কিঞ্চিত না পুরো দমে বরুণকে তার ভালো লেগে গেছে। এরপর দুজনে গল্প করতে করতে বাসায় ফেরার সময় তাদের মাঝে পরিচয় হয়। দীপা জানাই সে একটা শপিং মলে কাজ করে। এরপর হাঁটতে হাঁটতে তাদের মাঝে অনেক গল্প সল্প হয়। চলতে চলতে বরুণের হাত দীপার হাতের সাথে হালকা একটু টাচ লাগলে বরুণ যখন খুশিতে থ মেরে যায় তখন আমরা বুঝতে পারি বরুণও তাহলে দীপাকে পছন্দ করে। শাবাশ। এরপর থেকে দীপা প্রতি রাতে কাজ শেষে বরুণের সাথে বাড়ি ফিরতে শুরু করে। একদিন দুজনে বাসায় ফেরার সময় থমাস নামের একটা ছেলে দীপাকে দেখে থামে এবং থ্রেট দিয়ে বলে কালকের মধ্যে যদি তোমার বাবা টাকা পরিশোধ না করে তাহলে খুব খারাপ হবে। বরুণ তখন কি হয়েছে জানতে চাইলে দীপা ব্যাপারটা এড়িয়ে গিয়ে বলে আরে তেমন কিছু না। এরপর দীপা বরুণকে খুশি করার জন্য শয়তানি করে আজকে বরুণের সাথে তার কাজ হয়। তো এদিকে তাদের এই ছোঁয়াছুঁয়ি খেলা চলতেছে, ওদিকে আমরা দেখি সাধনা উপায় না পেয়ে লাজ লজ্জার মাথা খেয়ে বরুণের মা বাবার কাছে বলেই ফেলেছে যে সে বরুণকে খুব ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এটা শুনে বরুণের মা বাবা অনেক খুশি হয়। আর ওদিকে দেখি বরুণ ও দীপা এটো আইসক্রিম ভাগাভাগি করে ভালোবাসা বিলাচ্ছে। কি একটা অবস্থা। তো একদিন রাতের বেলা বরুণ রেস্টুরেন্টে বসে থেকে দীপার আসার অপেক্ষা করতেছে, কিন্তু দীপার কোনো খবর নেই। কল করলেও ফোন বন্ধ দেখাচ্ছে। এর কিছুক্ষণ পর দীপা এসে কাঁদতে থাকলে বরুণ তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন দীপা বলে 2 বছর আগে আমার বাবা আমার বড় বোনকে বিয়ে দিতে গিয়ে থমাসের কাছে অনেক ঋণ করে ফেলেছে, তাই থমাস আজ বাড়িতে এসে হুমকি দিয়েছে 2 দিনের ভিতরে টাকা ফেরত দিতে না পারলে সে আমাকে তুলে নিয়ে যাবে। যদিও বাবা ভয়ে বলেছে যে 2 দিনের ভিতরে টাকা দিয়ে দিবে, বাট আমি তো জানি এটা কিছুতেই সম্ভব নয়, তাই আমাদেরকে হয়তো এই শহর ছেড়ে পালাতে হবে, নয়তো আমাকে আত্মহত্যা করতে হবে। এজন্য তোমার সাথে শেষ দেখাটা করতে আসলাম। এসব বলে দীপা কাঁদতে থাকলে বরুণ বলে টেনশন করো না, আমি টাকার ব্যবস্থা করে দিব। কিন্তু দীপা টাকা নিতে সংকোচ করলে বরুণ বলে আমার জমানো কিছু টাকা আছে যেগুলো বর্তমানে আমার কাজে লাগতেছে না, তাই তুমি টাকাগুলো নিতে পারো। আর হ্যাঁ, সংকোচের কি আছে, আমি আজকে তোমাকে প্রপোজ করার কথা ভেবেই রেখেছিলাম, এই জন্যই এসব আয়োজন করে রেখেছি। এই বলে বরুণ দীপাকে প্রপোজ করলে দীপা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে। তো তাদের কোলাকুলি শেষ হলে আমরা লক্ষ্য করি রেস্টুরেন্টের বাহিরে থেকে সাধনা এসব দেখতেছে। তাদেরকে এভাবে দেখে বেচারির মনটা ভেঙে যায়, আর যাওয়ারই কথা। এরপর বরাবরের মতো তারা দুজনে একসাথে হাঁটতে হাঁটতে বাসায় ফিরতে লাগে। দীপা তার বাসার কাছে এসে বাই জানালে বরুণ গালে একটা পাপ্পি চায়। এই বয়সেও নিব্বা নিবড়ে রং ঢং। তো যাই হোক, দীপা এদিক সেদিক তাকিয়ে হাতে একটা পাপ্পি নিয়ে টুক করে বরুণের গালে ট্রান্সফার করে দিয়ে চলে যায়। এরপর বরুণ একাই বাসার দিকে আসতে থাকে। কিছু দূর আসতেই আনফরচুনেটলি একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। চলে আসে কারুনিয়া হাসপাতালে। বরুণের অ্যাক্সিডেন্টের কথা শুনে তার মা বাবা এবং সাধনা হাসপাতালে ছুটে আসে। তারা ডক্টরের সাথে কথা বলে জানতে পারে বরুণের মাথায় আঘাত লেগেছে। তারা প্রয়োজনীয় সব ট্রিটমেন্ট করেছে। কথার প্রসঙ্গে ডক্টর বরুণের বাবাকে বলে আগামীকাল আমাদের হাসপাতালে অনেক বড় একটা চক্ষু ডক্টর আসবে, বরুণকে একবার চেক আপ করায়েন। পরের দিন বরুণের মা বাবা বরুণকে সেই ডক্টরের কাছে দেখালে ডক্টর তাদেরকে বলে বরুণের চোখ এখনো আলোর প্রতি সাড়া দিচ্ছে।
তাই অপারেশন করালে হয়তো তার দৃষ্টিশক্তি ফিরে আনা সম্ভব, তবে তার জন্য অনেক টাকা লাগবে। এটা শুনে বরুণের বাবা খুশি হয় এবং ডক্টরকে অপারেশনের ব্যবস্থা করতে বলে। অপারেশনের কিছুদিন পর বরুণের সেন্স ফিরে আসলে সে তার মায়ের কাছে জানতে চায় তার কি হয়েছে। বরুণের মা বলে সে একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করার পর 3 সপ্তাহ থেকে হাসপাতালে আছে। এটা শুনে বরুণ চমকে যায়, কারণ 2 দিনের ভিতরে দীপাকে তার টাকা দেওয়ার কথা ছিল। টাকা না পেয়ে দীপা হয়তো আত্মহত্যাই করেছে। এটা ভেবে টেনশন করলে বরুণের বাবা খুশির সংবাদ দিয়ে বলে তোর চোখ অপারেশন করা হয়েছে, এখন থেকে তুই সবকিছু দেখতে পারবি। কিছুক্ষণ পর ডক্টর তার চোখের ব্যান্ডেজ খুলতে আসলে সাধনাও বরুণকে দেখতে আসে। ডক্টর বরুণের ব্যান্ডেজ খোলার পর বরুণ সবকিছু দেখতে শুরু করে, কিন্তু বরুণের দৃষ্টি ফিরলে কই সে খুশিতে আত্মহারা হবে তা না। সে প্রথমেই তার মা বাবাকে বলে দীপা নামের কোনো মেয়ে আমাকে দেখতে এসেছিল কিনা। ব্যাস, এটা শুনে সাধনার মেজাজ খারাপ হয়ে যায়। সে ভাবে এই আনন্দ ঘন মুহূর্তে তার দীপার কথাটাই আগে মনে হলো। তাই সাধনা মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। বরুণের মা তখন রাগ করে বলে আমরা কত টাকা খরচ করে তোর অপারেশন করালাম, সাধনা এই কয়েকদিন তোর পাশে থেকে কত সেবা করলো, আর এখন তুই সুস্থ হয়ে কোথাকার কোন এক মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিস। টাকার কথা শুনেই বরুণ তার বাবার কাছে টাকার পরিমাণ জানতে চায়। তখন তার বাবা তাকে বলে তোর জমানো যা টাকা ছিল তার সাথে আরো কিছু ধার করে তোর অপারেশন করা হয়েছে। বরুণ ভাবে ইস, এই জমানো টাকাগুলো তো আমি দীপাকে দিতে চেয়েছিলাম, এখন তাকে কিভাবে টাকা দিব। সে চলে আসে বরুণের বাড়িতে। বরুণ টেনশনের উপর দীপাকে বারবার কল করার চেষ্টা করতেছে, কিন্তু ফোন বন্ধ। বরুণের বাবা বরুণের এই টেনশনের কারণ জানতে চাইলে বরুণ তার বাবাকে সবকিছু খুলে বলে। সবকিছু শুনে বরুণের বাবা সান্ত্বনা দিয়ে বলে এখানে তোর কোনো দোষ নেই, কারণ যা হয়েছে তা ভাগ্যের লেখা ছিল। কিন্তু বরুণ বলে আমি দীপাকে টাকা দেওয়ার কথা দিয়েছিলাম কিন্তু দেইনি, তার মানে দীপা নিশ্চয়ই আমাকে প্রতারক ভেবে নিয়েছে। যে কারণে বরুণ হন্য হয়ে শহরের বিভিন্ন জায়গায় দীপার খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। বরুণ যেভাবে দীপার ব্যাপারটা নিয়ে সারাক্ষণ টেনশন করতেছে এটা দেখে সাধনার খুব খারাপ লাগে। তাই সে বরুণকে নানাভাবে সান্ত্বনা টান্তনা দিয়ে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না। এদিকে বরুণের মা তো সেই আগে থেকেই সাধনাকে ব্যাটার বউ বানানোর প্ল্যান করে রেখেছে, কিন্তু তার ব্যাটা তো দৃষ্টি ফিরিয়ে পেয়েও দীপার প্রেমে অন্ধ হয়ে আছে। এটা দেখে আন্টি সারাক্ষণ মন খারাপ করে থাকে। বরুণ তার মায়ের মন খারাপের কারণ জানতে চাইলে এবার আন্টি মুখের উপর বলে দেয় সে তাকে সাধনার সাথে বিয়ে দিতে চায়। বেচারার কি আর করার, মাকে খুশি করার জন্য দীপার প্রেম প্রীতির ভূত মাথা থেকে ঝেড়ে ফেলে সাধনাকেই বিয়ে করতে রাজি হয় এবং বিয়ের ব্যবস্থা করতে বলে। সিন চলে আসে রেস্টুরেন্টে। সাধনা বিয়ের বিষয়টা জানার পর বরুণের কাছে এসে বলে তুমি ভালোভাবে ভেবে সিদ্ধান্ত নিয়েছো তো, কারণ আমি চাই না যে তুমি তোমার বাবা মায়ের চাপে পড়ে আমাকে বিয়ে করো। বরুণ বলে হ্যাঁ, ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। আমি এতদিন তোমাকে ফ্রেন্ড হিসেবে ভাবলো, এখন তোমাকে অন্য অ্যাঙ্গেলে ভাবতে কেমন জানি ভালোই লাগতেছে, তোমার প্রতি একটা ভালোবাসা ফিল করতেছে। সাধনা বলে সত্যি? বরুণ বলে হ্যাঁ সত্যি। এটা শুনে সাধনা খুশিতে একদম গদগদ হয়ে বরুণকে জড়িয়ে ধরে। নায়িকা এত খুশি হয়ে নায়ককে জড়িয়ে ধরলো আর গান শুরু হবে না তা কি হয়? না 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 না, তো একটা রোমান্টিক গান শুরু হয়। গানের মাঝে দেখানো হয় সাধনা তার সকল সাধনা পূরণ করছে। বরুণের সাথে যত রোমান্স করার ইচ্ছা তার বুকের মাঝে জমা ছিল তা সব পূরণ করছে, আর যেগুলো এখন পূরণ করতে পারছে না সেগুলো তাড়াতাড়ি পূরণ করার জন্য বিয়ের প্রস্তুতি শুরু হয়। কাপড় শাড়ি গয়নাগাটি, সুযোগ পেলেই খুনসুটি, বিয়ের সকল কেনাকাটি সবকিছুই পুরো দমে চলতে থাকে। তো চলুক আমরা এসবই উকিঝুঁকি না মেরে সামনে এগিয়ে যাই। কিছুদিন পর রেস্টুরেন্ট বন্ধ করার সময় একটা লোক এসে বরুণকে খুঁজতে থাকে। বরুণ তার পরিচয় জানতে চাইলে লোকটা বলে তার নাম রাভি, সে দীপার বাবা। এটা শুনে বরুণ চমকে ওঠে এবং দীপা কোথায় আছে কেমন আছে জানতে চাইলে আঙ্কেল বলে তুমি যেদিন দীপাকে টাকা দিতে চেয়েছিলে তার পরের দিন দীপা টাকা নিতে এসে তোমাকে আর খুঁজে পায়নি। এদিকে থমাস টাকা না পাওয়ায় দীপাকে তুলে নিয়ে গেছে এবং যাওয়ার সময় বলে গেছে তার টাকা ফিরিয়ে দিতে পারলে তবেই সে দীপাকে ছেড়ে দিবে। এই বলে আঙ্কেল বরুণের পায়ে পড়ে তার কাছে সাহায্য চাইলে বরুণ তাকে সান্ত্বনা দিয়ে বলে সে কিছু একটা ব্যবস্থা করবে। পরের দিন সকালে বরুণ একটা ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাভির সাথে থমাসের আস্তানায় আসে। সেখানে এসে দেখে থমাস দীপার মুখ বেঁধে রেখে তার মাথায় বন্দুক ধরে আছে। রাভি দীপাকে বাঁচানোর জন্য আকুতি মিনতি করলে থমাস তাকে টাকা দিতে বলে। বরুণ তখন তার ব্যাগটা থমাসকে ছুড়ে দিয়ে বলে এই ব্যাগে তোমার ঋণের টাকার চেয়েও বেশি মূল্যের জুয়েলারি আছে, এগুলো নিয়ে দীপাকে ছেড়ে দাও। থমাস ব্যাগটা নিতে যাবে, ঠিক তখনই দীপা উঠে থমাসের মেইন সুইচে ধ্যাম করে মেরে দেয় আর থমাস সুইচ অফ হয়ে পড়ে যায়। বরুণ ব্যাগটা নেওয়ার জন্য ছুটে আসলে থমাস বরুণকে গুলি করে, দীপার বাবাকে দিয়ে লাগে।
এরপর থমাস বরুণকে মেরে পুরোদম আহত করে তার বন্ধুকে বরুণের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে বরুণকে বলে সে যদি পুলিশের কাছে যায় তাহলে সে নিজের বিপদ নিজেই ডেকে আনবে। এই বলে থমাস দীপাকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু বাহিরে আসতেই একই দীপা তো দেখি নিজেই তার হাতের বাঁধনটা খুলে মাথা থেকে কাপড় সরাচ্ছে। একই এটা তো দীপাই নয়, এটা তো অন্য একটা মেয়ে। তো এই মেয়েটি তাহলে কে? আর দীপাই বা কোথায় আছে? বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? এসব রহস্য পরে জানা যাবে। চলুন বরুণের কি অবস্থা তা দেখে আসি। তো রাতে বরুণের সেন্স ফেরার পর আঙ্কেলের ডেড বডি দেখেই বরুণ ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে বাড়ি আসে। বরুণকে দেখেই তার মা বাবা বলে তারা বিয়ের জন্য যে জুয়েলারি গুলো কিনেছিল সেগুলো সব চুরি হয়েছে। তখন বরুণ জানায় যে জুয়েলারি গুলো চুরি হয়নি, সেগুলো সে নিজেই নিয়েছে। এরপর বরুণ সবকিছু তার মা বাবাকে খুলে বললে সাধনা পাশে থেকে বরুণকে বলে তুমি যদি দীপাকে আজও ভুলতেই না পারো তাহলে আমাকে বিয়ে করতে যাচ্ছ কেন? এই বলে সাধনা বরুণকে ইচ্ছে মতো বকাঝকা করে বিয়ে ক্যান্সেল করে চলে যায়। কিছুদিন পর বরুণ দীপার মিসিং কেস করার জন্য পুলিশ স্টেশনে আসে। কিন্তু সেভাবে থমাস দীপার বাবাকে মারার পর সেই বন্ধুকে তার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, তাই কেস টেস করলে কোনোভাবে সে নিজেই হয়তো হত্যা মামলায় ফেসে যাবে। যে কারণে বরুণ কেস না করে ফিরে আসে। আর তখনই বরুণ একটা টিভি নিউজে দেখে কন্যাকুমারীর হাইওয়েতে অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে। পুলিশ মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি, যে কারণে নিউজে তার ছবি দেখাচ্ছে। ছবিটা দেখেই বরুণ চমকে ওঠে, কারণ সেটা আর অন্য কেউ নয়, এটা দীপার বাবা রাভি। কিন্তু দীপার বাবা তো তার চোখের সামনেই গুলি খেয়ে মারা গেল, তাহলে সে আবার অ্যাক্সিডেন্টে মারা যায় কিভাবে? আর সে কন্যাকুমারী বা গেল কিভাবে? তো এই রহস্যটা উদ্ঘাটনের জন্য পরের দিন বরুণ ব্যাগটা গুছিয়ে তার মাকে মিথ্যা একটা কাজের বাহানা দিয়ে কন্যাকুমারীতে চলে আসে। সেখানকার পুলিশ স্টেশনে এসে বরুণ জানতে পারে পাঞ্জু নামের এই সাব ইন্সপেক্টরটি গত রাতের সেই অ্যাক্সিডেন্টের কেসটা হ্যান্ডেল করছে। কিন্তু বরুণ লক্ষ্য করে ইন্সপেক্টর আরিভেজাগান পাঞ্জুকে ইচ্ছে মতো ঝাড়তেছে এবং গালিগালাজ করতেছে, কারণ সে কি যেন একটা ছোট্ট কেসে এমএলএ এর ছেলেকে অ্যারেস্ট করেছে। তো গালিটালি শেষে ইন্সপেক্টর পাঞ্জুকে বলে এসব আজেবাজে কেসে না জড়িয়ে এমন একটা কেস সলভ করো যেটা আমাদের থানার জন্য সম্মানজনক হবে। পাঞ্জু মনে মনে বলে শালা এমএলএ এর ছেলেকে অ্যারেস্ট করেছিলাম, সেটি কি সম্মানজনক ছিল না? তো যাই হোক, পাঞ্জু এসব বকতে বকতে স্টেশন থেকে বাহিরে বেরিয়ে আসলে বরুণ তাকে বলে সে টিভি রিপোর্টার, সে কিউ টিভি নামক একটা চ্যানেলের ক্রাইম শো করতে এখানে এসেছে। এরপর বরুণ পাঞ্জুর কাছে রোড অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তির বিষয়ে জানতে চাইলে পাঞ্জু বলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এবং সেই রোডে সিসিটিভিও ছিল না, তাই তাকে কবর দেওয়া হয়েছে এবং কেসটা ক্লোজ করে দেওয়া হয়েছে। বরুণ তখন পাঞ্জুকে টোপ দেয় এবং বলে এই কেসটা আবারও ইনভেস্টিগেশন করুন, আমি এগুলো আমার চ্যানেলে প্রচার করব। আপনি খুনিকে খুঁজে বের করতে পারলে রাতারাতি ভাইরাল হয়ে যাবেন, তখন আপনার সম্মান বাড়বে, স্যালারি বাড়বে, প্রমোশনও বাড়বে। এছাড়াও আপনাকে আর ইন্সপেক্টরের ঝাড়িও খেতে হবে না। প্রথমে পাঞ্জু রাজি না হলেও পরের দিন পাঞ্জু রাজি হয়। কিন্তু পাঞ্জু বরুণের থেকে ক্যামেরা আর শুটিং এর লোকজনের বিষয়ে জানতে চাইলে বরুণ বলে তারা দুজনে আগে এই কেসটা ইনভেস্টিগেশন করে আসল খুনিকে খুঁজে বের করবে, এরপর স্টুডিওতে পুরো গল্পটা শুট করা হবে। এরপর শুরু হয়ে যায় তাদের ইনভেস্টিগেশন। পাঞ্জু বরুণকে বলে মৃত ব্যক্তিকে যেহেতু স্থানীয় লোকেরা কেউ চেনে না, তাই সে হয়তো পর্যটক ছিল আর নিশ্চয়ই সে কোনো না কোনো হোটেলে থাকতো। তাই তারা প্রথমে শহরের প্রতিটা হোটেলে এসে লোকটির ছবি দেখিয়ে জানতে চায় সে এখানে থাকতো কিনা। কয়েকটি হোটেলে ঘোরার পর তারা একটা হোটেলে এসে জানতে পারে লোকটির নাম কুমার, তার সাথে আরো একজন এই হোটেলে থাকতো, কিন্তু তার নাম রেজিস্ট্রিতে লেখা নেই। পাঞ্জু তখন রেজিস্ট্রি থেকে কুমারের নাম্বারটা নিয়ে কল করে দেখে ফোন সুইচ অফ। এরপর পাঞ্জু সিম কোম্পানি থেকে কুমারের নাম্বারের ইনফরমেশন নিয়ে জানতে পারে লোকটি ভুয়া নাম পরিচয় দিয়ে এই সিমটি কিনেছে। কিন্তু সিমের কল ডিটেলস চেক করে জানতে পারে সিমটাতে মাত্র কয়েকটি নাম্বার থেকে কল এসেছে, তার ভিতরে 333 লাস্ট ডিজিটের একটা নাম্বার থেকে কয়েকবার কল এসেছে। পাঞ্জু ওই নাম্বারটিও চেক করে জানতে পারে যে সেটাও ভুয়া পরিচয় দিয়ে কেনা হয়েছে। এখন প্রশ্ন, অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তিটি কি দীপার বাবাই ছিল নাকি অন্য কেউ? আর যেই হোক না কেন এই ঘটনার মাঝে এত রহস্যই বা লুকিয়ে আছে কেন? তো যাই হোক, পাঞ্জু বরুণকে বলে তাদের কাছে এখন একটাই উপায় আছে, সেটা হলো অ্যাক্সিডেন্টের গাড়িটাকে খুঁজে বের করা। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লোকটিকে যেই গাড়ি দিয়ে ধাক্কা দেওয়া হয়েছে সেটা একটা প্রাইভেট কার ছিল। ক্রাইম স্পটে গাড়ির গ্লাসের টুকরো পাওয়া গেছে, তার মানে গাড়িটির গ্লাস ভেঙে গেছে। এরপর দুজনে শহরের প্রতিটা কার সার্ভিসিং সেন্টারে এসে লাস্ট কয়েকদিনে কে কে গাড়ির গ্লাস চেঞ্জ করেছে তাদের লিস্ট নেয়। এরপর বরুণ আর পাঞ্জু সেই লোকদের বাড়িতে বাড়িতে এসে তাদের গাড়ির গ্লাস পরিবর্তনের কারণ জানতে চায়। এভাবে খুঁজতে খুঁজতে তারা একটা বাড়িতে এসে দেখে সেই গাড়িটা সম্পূর্ণ ঢেকে রাখা আছে। কাপড় সরিয়ে গাড়িটি ভালো করে দেখতে গিয়ে তারা বুঝতে পারে রিসেন্টলি গাড়িটার গ্লাস পরিবর্তন করা হয়েছে। এরপর সেই বাড়িতে নক করলে মনোজ নামের একটা অন্ধ ছেলে বাসা থেকে বের হয়। পাঞ্জু তার পরিচয় দিয়ে বলে সে
সে কিছু ইম্পর্টেন্ট বিষয়ে কথা বলতে এসেছে। এরপর দুজনে তার ঘরের ভিতরে ঢুকে দেখে মনোজ একজন ভাস্কর্য শিল্পী। তো পাঞ্জু মনোজের গাড়ির গ্লাস পরিবর্তনের কারণ জানতে চাইলে মনোজ বলে গাড়িটা বাহিরে রাখা ছিল, বাচ্চারা পাথর মেরে গ্লাস ভেঙে ফেলেছিল। মনোজ তো অন্ধ, তাহলে গাড়িটি কে চালায় জানতে চাইলে মনোজ বলে তার ড্রাইভার মূর্তি গাড়িটা চালাতো, কিন্তু 2 মাস আগে মনোজ তাকে চাকরি থেকে বাদ দিয়েছে। এটা শুনে বরুণের কিছুটা সন্দেহ হয়, কারণ সার্ভিসিং সেন্টার থেকে বলেছে কিছুদিন আগে মনোজ গাড়ির গ্লাস চেঞ্জ করেছে, আর মনোজ বলছে যে তার গাড়ি 2 মাস থেকে কেউ চালায়নি। পরের দিন বরুণ আর পাঞ্জু ড্রাইভার মূর্তির কাছে এসে জানতে পারে সে 2 মাস আগে মনোজের চাকরি ছেড়ে দিয়েছে। বরুণ তখন মনোজের গাড়ি আর কেউ চালাতো কিনা জানতে চাইলে মূর্তি বলে সে একদিন একটা মেয়েকে মনোজের গাড়িটা চালাতে দেখেছে। এটা শুনে তাদের সন্দেহ আরো দৃঢ় হয়। রাতে বরুণ লুকিয়ে মনোজের বাসায় আসার সময় তার মা তাকে কল করে, কিন্তু সে কল রিসিভ করে না। বরুণ তখন জানালা দিয়ে ভিতরে তাকিয়ে দেখে মনোজ একটা নাম্বারে কল করতেছে, কিন্তু তার কল রিসিভ হচ্ছে না। এদিকে বরুণ তার মায়ের কলটা রিসিভ না করার কারণে বরুণের মা সাধনাকে কল করে জানায় বরুণ বাসায় কেন জানি কিছু না বলে কন্যাকুমারীতে গেছে। এখন তাকে কল করলে সে কল রিসিভ করছে না, তাই বরুণের জন্য তার খুব টেনশন হচ্ছে। কিন্তু সাধনা বলে সে বরুণের সম্পর্কে কোনো কিছু শুনতে চায় না। এই বলে সে কল কেটে দিয়ে বরুণ আর তার ছবিগুলো দেখতে থাকে। তার মানে সাধনার মনের ভিতর বরুণের প্রতি টান এখনো আছে। পরের দিন সকালে বরুণ আর পাঞ্জু রকি নামের একজন হ্যাকারের কাছে এসে জানতে পারে গতকাল মনোজের ফোন থেকে যে নাম্বারে কয়েকবার কল করার চেষ্টা করা হয়েছে সেটির লাস্ট ডিজিট 333। এটা শুনেই বরুণের মনে পড়ে অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তির ফোন থেকেও এই একই নাম্বারে কল করা হয়েছে। তার মানে অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তি যে কিনা দীপার বাবার মতো দেখতে, তার মাঝে এবং মনোজের মাঝে কোনো না কোনো ভাবে তো একটা কানেকশন অবশ্যই আছে। আর এই 333 নাম্বারওয়ালা ব্যক্তিটি নিশ্চয়ই এসব রহস্যের মূল হোতা। এরপর পাঞ্জু ও বরুণ মূর্তিকে সাথে নিয়ে মনোজের কাছে আসে এবং ভালোই ভালোই সত্যটা বলতে বলে। আসলে তারা দুজনেই মূর্তিকে এখানে এনেছে যাতে মনোজের মুখ থেকে সত্যটা বের করতে পারে, কিন্তু মনোজ কিছু না বলে দরজাটা বন্ধ করে দেয়। পাঞ্জু আর বরুণ দরজা খোলার চেষ্টা করতেছে, এমন সময় মনোজ পিছনের দরজা দিয়ে বেরিয়ে এসে বলে সে তাদেরকে কিছুই বলবে না, যা বলার তা পুলিশ স্টেশনে গিয়ে বলবে। এরপর মনোজ একটা অটোতে করে পুলিশ স্টেশনে যেতে থাকলে পাঞ্জু আর বরুণ তার পিছে পিছে আসে। চলে আসে পুলিশ স্টেশনে। পাঞ্জু স্টেশনে এসেই দেখে মনোজ ইন্সপেক্টরের অফিসে ঢুকেছে, কিন্তু মনোজ কেন জানি বারবার ইন্সপেক্টরকে জিজ্ঞাসা করতেছে সে ইন্সপেক্টর আরিফ হেজাগান কিনা। ইন্সপেক্টর বারবার বলতেছে হ্যাঁ সে ইন্সপেক্টর আরিফ হেজাগান, কিন্তু মনোজ কণ্ঠটা শুনে কেন জানি বিশ্বাসই করছে না যে সে ইন্সপেক্টর আরিফ হেজাগান, যে কারণে ইন্সপেক্টর রেগে গিয়ে পাঞ্জুকে ডেকে মনোজকে বাহিরে নিয়ে যেতে বলে। সে স্কিপ করে মনোজের বাড়িতে আসে। বরুণ মনোজের কাছে জানতে চায় সে কেন ইন্সপেক্টর আরিফ হেজাগানের কণ্ঠটা শুনে বিশ্বাস করছে না যে সে আরিফ হেজাগান। তখন মনোজ বলে একজন লোক ইন্সপেক্টর আরিফ হেজাগানের পরিচয় দিয়ে আমাকে ভয় দেখিয়ে 20 লাখ টাকা নিয়েছে, কিন্তু থানায় যার কণ্ঠটা শুনলাম সে তো সেই লোক নয়, তাহলে কে আমার টাকাটা নিয়েছে বুঝতে পারছি না। এটা শুনেই পাঞ্জু তো চমকে ওঠে, আর তখনই ফ্ল্যাশব্যাকে আসে। লাস্ট উইকে মনোজ আর তার গার্লফ্রেন্ড অশ্বিনী লং ড্রাইভে বের হয়। অশ্বিনী ড্রাইভিং করছিল, হঠাৎ অশ্বিনী রাস্তার মাঝে কাউকে দেখে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে, আর তখনই একটা লোক তাদের গাড়ির সাথে ধাক্কা খায়। মনে আছে এই সিনটাই কিন্তু আপনারা মুভির একদম শুরুতেই দেখেছিলেন। তো মনোজ আর অশ্বিনী লোকটার কাছে গিয়ে দেখে সে মারা গেছে। মনোজ তখন অশ্বিনীকে বুঝিয়ে বাসায় নিয়ে আসে, কিন্তু ইন্সপেক্টর আরিফ হেজাগান তাদেরকে খুঁজে বের করে এবং সে অশ্বিনীকে অ্যারেস্ট করতে চায়। মনোজ তখন বলে অশ্বিনীর কোনো দোষ নেই, তবুও ইন্সপেক্টর তাকে হুমকি দেয় এবং কেসটা ক্লোজ করে দেওয়ার কথা বলে মনোজের থেকে 20 লাখ টাকা নেয়। পরে মনোজ জানতে পারে যে আরিফ হেজাগান কেসটা ক্লোজ করেনি। তার কিছুদিন পর অশ্বিনী এটা জানতে পারে যে মনোজ পুলিশকে এতগুলো টাকা ঘুষ দিয়েছিল। এটা নিয়ে অশ্বিনী রাগ করে মনোজকে ছেড়ে চলে যায়। এখন সে জানে না যে অশ্বিনী কোথায় আছে এবং কেমন আছে বা নিরাপদে আছে কিনা। এগুলো শোনার পর বরুণ মনোজের থেকে অশ্বিনীর ফোন নাম্বারটা নিতে গিয়ে জানতে পারে যে 333 নাম্বারটাই অশ্বিনীর নাম্বার। এটা শুনে বরুণ তো রীতিমতো শক খায়। বরুণ বুঝে যায় মনোজের গার্লফ্রেন্ড অশ্বিনী তাহলে এই সকল কিছুর মাস্টার মাইন্ড। তাই বরুণ মনোজের থেকে অশ্বিনীর বিষয়ে আরো কিছু জানতে চাইলে মনোজ বলে অশ্বিনী সিঙ্গাপুরের নাগরিক আর সে সেখানেই থাকে, কিন্তু ইন্ডিয়াতে তার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করতে এসেছিল। এখন প্রশ্ন একটাই, এই অশ্বিনী নামের ময়না পাখিটা আসলে কে? তার চাঁদ বদনটা এক নজর দেখতে চাই। তো বরুণ মনোজকে বলে অশ্বিনীর কোনো ছবি, ফেসবুক আইডি, ইমেইল অথবা অন্য এমন কোনো ইনফরমেশন তোমার কাছে আছে? মনোজ বলে এগুলোর একটাও আমার কাছে নেই, আর ওর ফটো রেখে কি করব, আমি তো দেখতেই পাই না। হায়রে কপাল। তো বরুণ মনোজের কাছে জানতে চাই সে অশ্বিনীকে নিয়ে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে গিয়েছিল কিনা, তাহলে নিশ্চয়ই সেখানকার সিসিটিভিতে তার ফেস দেখা যাবে। তখন মনোজ বলে 12ই সেপ্টেম্বর আমার বার্থডে পার্টিতে অশ্বিনীকে নিয়ে বিচ ওয়াক নামের একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। যাক, এটা শুনে বরুণের কলিজায় পানি আসে।
দিন চলে আসে বিচওয়াক রেস্টুরেন্টে। পাঞ্জু আর বরুণ সিসিটিভি ফুটেজ চেক করে মনোজ আর অশ্বিনীকে দেখতে পায়, কিন্তু কোনো ফুটেজেই অশ্বিনীর ফেস ঠিক মতো দেখা যাচ্ছিল না। এটা দেখে বরুণের মেজাজ খারাপ হয়ে যায়। এমন সময় তারা দেখে মনোজ আর অশ্বিনী চলে যাওয়ার পরেই রেস্টুরেন্টে একটা গোলমাল হয়েছিল। পাঞ্জু রেস্টুরেন্ট ম্যানেজারের কাছে সেই গোলমালের বিষয়ে জানতে চাইলে সে বলে সেখানে দীনেশ নামের একজন ওয়েটার লুকিয়ে লুকিয়ে মেয়েদের ছবি তুলছিল। কাস্টমাররা সেটা দেখে তাকে মারধর করেছিল, কিন্তু রেস্টুরেন্টের রিপুটেশনের জন্য তারা এই বিষয়টি পুলিশে ইনফর্ম করেনি। এটা শুনে বরুণ ভাবে যাক, অশ্বিনীর ফটো পাওয়ার আর একটা সম্ভাবনা দেখা দিল। এরপর তারা রেস্টুরেন্ট ম্যানেজার থেকে দীনেশের অ্যাড্রেস নিয়ে দীনেশকে খুঁজতে আসে, কিন্তু দীনেশ পুলিশ থেকে পালাতে শুরু করলে বরুণ আর পাঞ্জু তার পিছে পিছে দৌড়াতে শুরু করে। এদিকে সাধনা তখন বরুণের খোঁজে কন্যাকুমারীতে আসলে দীনেশ আর বরুণ তার গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। বরুণকে দেখেই সাধনাও তার পিছে পিছে আসতে থাকে। এভাবে অনেকক্ষণ চোর পুলিশ খেলার পর বরুণ দীনেশকে ধরে ফেলে। এরপর পাঞ্জু দীনেশকে ধরে থাকে আর বরুণ তার পকেট থেকে ফোনটা বের করে আনলক করে নেয়। বরুণ তার ফোনের গ্যালারি ঘাঁটতে গিয়ে মনোজ আর অশ্বিনীর ছবিগুলো খুঁজে পায়। ঠিক তখনই সাধনা সেখানে এসে দেখে বরুণ দীপার ছবি দেখতেছে। তখন সাধনা বলে, তুমি এখনো দীপার পিছনে পড়ে আছো? এটা শুনে বরুণ চমকে ওঠে, কারণ এটা তো অশ্বিনীর ফটো, কিন্তু সাধনা তাকে দীপা বলছে কেন? তখন সাধনা বলে এটাই দীপা, কারণ সে তাকে দেখেছিল। আপনাদের মনে আছে ওই যে বরুণ ও দীপা কোলাকুলি করার সময় সাধনা দেখে ফেলেছিল? দিন চলে আসে একটা সাগরের ধারে নিরিবিলি পরিবেশে। বরুণ পাঞ্জুকে শুরু থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বললে পাঞ্জু বুঝে যায় বরুণ তাকে মুরগি বানিয়ে এই কয়দিন ডিম পাড়িয়ে নিয়েছে। তাকে সেলিব্রিটি বানানোর মিথ্যা লোভ দেখিয়ে বোকা বানানো হয়েছে। তাই পাঞ্জু মনের দুঃখে এখান থেকে এই কেসের ইনভেস্টিগেশনটা ক্লোজ করতে চাইলে বরুণ তাকে বলে কেসটা এখন প্রায় শেষ পর্যায়ে আছে। সে যদি অশ্বিনীকে ধরতে পারে তাহলে সে সত্যি সত্যিই নিউজ মিডিয়ায় এবং নিজের ডিপার্টমেন্টে এমনিতেই অনেক প্রশংসা পাবে। কিন্তু পাঞ্জু আর গলে না। তখন বরুণ বলে সাধনা সত্যি একজন সাংবাদিক, তাই সে তার ম্যাগাজিনের কভার পেজে তোমার ফটো ছাপাবে। এটা শুনে পাঞ্জু সাধনার দিকে তাকালে সাধনা বলে তখন গিয়ে পাঞ্জু রাজি হয়ে যায়। দিন চলে আসে মনোজের বাড়িতে। বরুণ মনোজকে অশ্বিনী অর্থাৎ দীপার সম্পর্কে সবটা জানালে মনোজ কাঁদতে শুরু করে। বরুণ মনোজকে বলে দীপা কেবল আমাদের মতো অন্ধ লোকদেরকেই টার্গেট করে এবং কয়েকদিন ভালোবাসার অভিনয় করে ধোকা দিয়ে পালিয়ে যায়। তার মানে এখনো হয়তো সে আমাদের মতো কাউকে না কাউকে ধোকা দিচ্ছে। তখনই সিন শিফট হয় আর আমরা বিক্রম নামের আরেকটা অন্ধ ছেলেকে পার্কে বসে থাকতে দেখি। বিক্রম তার গার্লফ্রেন্ড প্রিয়াকে কল করছে, কিন্তু কল রিসিভ হচ্ছে না। আর তখনই ক্যামেরা লোকেশন চেঞ্জ করলে দেখি বিক্রমের পাশের বেঞ্চে সেই প্রিয়া বসে আছে। আর এই প্রিয়া অন্য কেউ নয়, এটা সেই মেয়ে যে বরুণ এবং মনোজকেও ধোকা দিয়েছে। তো বিক্রম তার প্রেমে পড়েছে, এটা দেখে সে শয়তানি মার্কে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেলে আমরা বুঝতে পারি এই ছেলেকেও তাহলে বাঁশ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে পাঞ্জু, সাধনা আর বরুণ মনোজের বাড়িতে এসে কিভাবে দীপাকে ধরা যায় এটা ভাবতে থাকে। বরুণ বলে দীপা কিভাবে তার টার্গেট সিলেক্ট করে এটা আগে বের করতে হবে। তখন বরুণ আর মনোজের মাঝে কি কি বিষয়ে মিল আছে এটা খুঁজতে গিয়ে তারা জানতে পারে তারা দুজনেই তামিলনাড়ুর একটা প্রতিবন্ধী অনুষ্ঠানে তাদের বিশেষ দক্ষতার কারণে পুরস্কৃত হয়েছে। এরপর সেই অনুষ্ঠানে যে সকল প্রতিবন্ধী পুরস্কার জিতেছে তাদের লিস্ট বের করে বরুণ বলে দীপা এদেরকেই তার পরবর্তী টার্গেট বানাবে। পাঞ্জু তখন বরুণকে বলে এই লিস্টের সকলের কাছে গিয়ে তারা দীপার বিষয়ে জিজ্ঞাসা করে তাকে খুঁজে বের করবে। কিন্তু বরুণ বলে তারা যদি প্রতিটা অন্ধের কাছে গিয়ে দীপার বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে দীপা তাদের ব্যাপারে জেনে যাবে এবং সাবধান হয়ে যাবে। তাই তারা দীপাকে এমন ভাবে খুঁজবে যাতে সে বুঝতে না পারে যে কেউ তাকে ফলো করতেছে। পাঞ্জু বলে তারা এটা কিভাবে করবে, কারণ লোকগুলো বিভিন্ন শহরে ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন সাধনা বলে সে এটা করতে পারবে, কারণ তার বিভিন্ন জায়গার স্টুডেন্ট আছে আর তাদের কাছে এই কাজ খুবই সামান্য ব্যাপার। এরপর সাধনা তার প্রতিটা স্টুডেন্টকে কল করে বলে তার এলাকায় যদি কোনো অন্ধ লোকের সাথে কোনো মেয়েকে দেখে তাহলে যেন তাকে ইনফর্ম করে। এরপর থেকে তার স্টুডেন্টরা তাদের কাজ শুরু করে দেয়। তাদের অনেকেই সাধনাকে কল করে বলে তারা এমন কাউকেই দেখেনি। কিছুদিন পর সাধনার এক স্টুডেন্ট তাকে বিক্রম আর দীপার একটা ছবি পাঠালে সাধনা সেটা বরুণ আর পাঞ্জুকে দেখায়। পাঞ্জু ছবিটা দেখে বলে তার নাম দীপা নয়, তার আসল নাম বসুন্ধরা। পাঞ্জু আসলে দীপার খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছে যে বসুন্ধরার বাড়ি ট্রিসিতে সে একটা জুয়েলারি দোকানে কাজ করত, কিন্তু দোকানে চুরি করার কারণে দোকান মালিক তাকে পুলিশে দিয়েছিল। এরপর ট্রিসির মহিলা কারাগারে থাকার সময় তার মা বাবা মারা যায়, আর এখন তার আপনজন বলতে শুধু একটা মামা আছে। এই বলে পাঞ্জু বরুণকে সেই মামার ছবি দেখালে বরুণ তো অবাক হয়, কারণ এই লোকটাই তার কাছে এসে নিজেকে দীপার বাবা বলে পরিচয় দিয়েছিল। তার মানে দীপার মামাও তাহলে এসবের সাথে জড়িত। দিন চলে আসে বিক্রম আর বসুন্ধরার কাছে।
আমরা দেখি বসুন্ধরা মায়া কান্না করতে করতে বিক্রমকে বলতেছে তার আপনজন বলতে একমাত্র একটা ভাই আছে, কিন্তু তার হার্টের প্রবলেম, ডক্টর বলেছে তার অপারেশন করাতে অনেক টাকা লাগবে, কিন্তু সে এত টাকা কোথায় পাবে বুঝতে পারছে না। এই বলে ভ্যা ভ্যা করে কাঁদতে থাকলে বিক্রম যেই না বলে আমি টাকা দিব, ব্যাস সঙ্গে সঙ্গে বসুন্ধরার ফেস এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। বিক্রম বলে এই সপ্তাহে আমি কিছু টাকা পাবো, সেগুলো তোমাকে দিব, তুমি তোমার ভাইয়ের অপারেশন করিও। তার কান্না শুনে বিক্রমের এভাবে গলে যাওয়া দেখে বসুন্ধরা মুস্কি হাসে আর ভাবতে থাকে আমি তো অ্যাক্টিং এর জন্য মেডেল পাওয়ার যোগ্য। হ্যাঁ সোনামণি, তোমাকে খুব শীঘ্রই মেডেল দেওয়া হবে। এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই, দুনিয়াতে সবচেয়ে মারাত্মক হাতিয়ার হচ্ছে মেয়েদের মায়া কান্না, আর দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মেয়ে সে যে এই মায়া কান্নাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাই যখনই দেখবেন কোনো মেয়ে ভ্যা ভ্যা করে কেঁদে আপনার থেকে কৌশলে কিছু আদায় করার চেষ্টা করতেছে, তখন আবেগ দিয়ে নয়, একটু ব্রেন দিয়ে সিদ্ধান্ত নেবেন। তো যাই হোক, এদিকে বরুণ, সাধনা আর পাঞ্জু হ্যাকার রকির সাহায্যে বিক্রমের লোকেশন ট্র্যাক করে তার পিছে পিছে আসতে থাকে। বিক্রম একটা রেস্টুরেন্টে আসলে বসুন্ধরা তাকে রিসিভ করে ভিতরে নিয়ে যায়। বরুণের এটা দেখে তো গা জ্বলে যায়, আর গা জ্বলারই কথা। হাতের সাথে হাত ঘষা আর ঘাড়ের সাথে ঘাড়, কুলাকুলি খুনছুটি আর এটো আইসক্রিম শেয়ার, হাতে করে চুম্মা নিয়ে গালে ট্রান্সফার, গা জ্বলার জন্য এর বেশি আর কি দরকার। তো এরপর বিক্রম আর বসুন্ধরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় সাধনা, পাঞ্জু আর বরুণ তাদেরকে ফলো করে। এটা বসুন্ধরার সহপাঠী থমাস দেখে ফেললে বসুন্ধরাকে বলার জন্য তার হোটেলে আসে। থমাস বসুন্ধরাকে বলে বরুণ সব জেনে গেছে এবং আমাদেরকে ফলো করতেছে, তাই আমাদেরকে এসব ছেড়ে জলদি গা ঢাকা দিতে হবে। বসুন্ধরা বলে বিক্রম বলেছে কালকে টাকা দিবে, আর আমি কিছুতেই সেটা হাতছাড়া করতে চাই না। কিন্তু থমাস ভয়ে পিছুটান দিতে চাইলে বসুন্ধরা থমাসকে ধ্যানাধ্যান কয়েকটা মেরে ভয় দেখিয়ে বলে বেশি পাকনামো করলে তোর সাথেও সেটাই করব যেমনটা আমার মামা রাভির সাথে করেছি। আর তখনই সিন ফ্ল্যাশব্যাকে অর্থাৎ মনোজের কাহিনীতে আসে। তো বসুন্ধরা, রাভি আর থমাস একটা প্ল্যান করে যে রাতে বসুন্ধরা মনোজকে নিয়ে এই রাস্তা দিয়ে ফিরবে। বসুন্ধরা সেই জায়গার নিকটে এসে তাদেরকে মিস কল দিয়ে সিগন্যাল দিলে রাভি রাস্তার মাঝে একটা কাকতাড়ুয়া রেখে পাশে দাঁড়িয়ে থাকবে। মনোজ তো অন্ধ, সে কিছু দেখতে পারে না, তাই বসুন্ধরা কাকতাড়ুয়াকে জোরে ধাক্কা দিবে যাতে শব্দ শুনে মনোজের মনে হয় কেউ গাড়ির সাথে ধাক্কা খেলো। আর তখনই রাভি রাস্তায় মরা মানুষের মতো শুয়ে পড়বে। মনোজ ভাববে বসুন্ধরা এই লোকটিকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। কথা মতো প্ল্যান পাক্কা করে রাতে বসুন্ধরা মনোজকে নিয়ে ফিরতেছে। কিন্তু 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 বসুন্ধরা কাকতাড়ুয়াকে ধাক্কা না দিয়ে ইচ্ছে করে সোজা গিয়ে রাভিকেই ধাক্কা দিয়ে মেরে ফেলে। কারণ রাভির ফেসটা বরুণ দেখেছিল, তাই বসুন্ধরা ভয় করছিল যে রাভি যে কোনো সময় পুলিশের হাতে ধরা খেতে পারে। তাই বসুন্ধরা এভাবে কৌশলে রাভিকেই টপকে দেয়। এরপর সে গাড়ি থেকে নেমে রাভির কাছে এসে যা পায় তার সবগুলোই নেয়, যাতে পুলিশ তার কোনো পরিচয় জানতে না পারে। তারপর মনোজ সেখানে আসলে বসুন্ধরা বলে সে একটা লোককে মেরে ফেলেছে। এরপর তারা বাসায় ফিরলে থমাস ইন্সপেক্টর আরি ভেজাগান সেজে মনোজের কাছে আসে এবং অশ্বিনী অর্থাৎ বসুন্ধরাকে অ্যারেস্ট করার ভয় দেখায়। তখন মনোজ অশ্বিনীকে বাঁচাতে 20 লাখ টাকা দিয়ে কেসটা ক্লোজ করে দিতে বলে। বসুন্ধরা তো টাকা পেয়ে গেল, আর মনোজের সাথে প্রেম প্রীতি করে কি করবে? তাই কিছুদিন পর বসুন্ধরা মনোজকে বলে যে জরুরি একটা কাজে তাকে আমেরিকা যেতে হবে। এই বলে সে মনোজের থেকে বিদায় নিয়ে চলে যায়, আর যেতে যেতে মুস্কি একটা হাসি দেয়। ফ্ল্যাশব্যাক শেষ হয়ে সিন বর্তমানে আসে। বসুন্ধরা থমাসকে বলে বরুণ আমার সম্পর্কে সব জানার পরেও আমাকে ধরছে না, তার মানে সে এখনো কোনো শক্ত প্রমাণ খুঁজে পায়নি। তাই সে কোনো প্রমাণ খুঁজে পাওয়ার আগেই আমরা বিক্রমের থেকে টাকা নিয়ে পালিয়ে যাব। পরের সিনে দেখি পাঞ্জু রকিকে কল করে বিক্রম আর বসুন্ধরার লোকেশন জেনে নেয়। এরপর সেখানে এসে দেখে বসুন্ধরা আর বিক্রম একটা রেস্টুরেন্টে থেকে বের হয়ে গাড়িতে উঠতেছে। এই সময় হোটেলের একজন কর্মচারী বসুন্ধরার গাড়ির ডিকিতে লাগেজ রাখার সময় সেখানে একটা ফোন রেখে দেয়। এটা আসলে কার ফোন আর কেন রাখলো এটা আর একটু সামনে গেলেই জানতে পারবেন। বসুন্ধরা আর থমাস বিক্রমকে নিয়ে যেতে থাকলে বরুণ, পাঞ্জু আর সাধনা গাড়ি নিয়ে তাদের পিছে পিছে আসতে থাকে। কিছু দূর আসার পর বসুন্ধরা বিক্রমকে নিয়ে একটা ব্যাংকে ঢুকে টাকা বের করে আবারও যেতে থাকে। বসুন্ধরা ভাবে বরুণ হয়তো বিক্রমের ফোন ট্র্যাক করতে পারে, তাই সে কৌশলে বিক্রমের ফোনটা নিয়ে ফ্লাইট মোড করে রাখে, যে কারণে রকি আর তাদের লোকেশন ট্র্যাক করতে পারে না। এরপর বসুন্ধরার প্ল্যান অনুযায়ী থমাস, বসুন্ধরা আর বিক্রমকে একটা নির্জন এলাকায় নিয়ে যেতে থাকে। আর বসুন্ধরা ভয়ের অ্যাক্টিং করে বিক্রমকে বলে ড্রাইভার তাদের ভুল পথে নিয়ে যাচ্ছে। এদিকে বরুণের গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গেলে সে একাই দৌড়াতে লাগে এবং রকিকে কল করে বিক্রমের লোকেশন জানতে চায়। তখন রকি বলে সে তাদের লোকেশন ট্র্যাক করতে পারছে না। বরুণ তখন তার ফোনের লোকেশন ট্র্যাক করতে বলে, আর তখনই দেখতে পাই বসুন্ধরার গাড়ির ডিকিতে রাখা ফোনটি আসলে বরুণের ফোন ছিল।
বরুণ বসুন্ধরার হোটেলের ওয়েটারকে টাকা দিয়ে তার ফোন বসুন্ধরার গাড়িতে রাখতে বলেছিল। রকি তখন বরুণের ফোন ট্র্যাক করে তাকে ফোনের লোকেশন জানাতে থাকে। চলে আসে বসুন্ধরার কাছে। বসুন্ধরা আর থমাসের সাজানো নাটক অনুযায়ী তারা এমন আচরণ করতে থাকে যাতে বিক্রমের মনে হয় ড্রাইভার তাদেরকে কিডন্যাপ করে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর থমাস একটা নির্জন জায়গায় এসে গাড়ি থামালে বসুন্ধরা থমাসকে ইশারা দিয়ে বলে বিক্রমকে মেরে ফেল, কিন্তু থমাস ধ্যান করে বসুন্ধরার নাকে একটা মেরে দেয়। বিক্রম বসুন্ধরাকে বাঁচাতে আসলে থমাস তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ঘুষিটা খেয়ে বসুন্ধরা বুঝতে পারে থমাস চোরের উপর বাটপারি করতে যাচ্ছে। তারপর আর কি শুরু হয়ে যায় ব্যাগ নিয়ে টানাটানি। থমাস বসুন্ধরাকে হালকা পাতলা কয়েকটা ডোজ দিচ্ছে, তার মাঝে এসে বিক্রম ডিস্টার্ব করলে থমাস তাকে একটা গুছের বড়ি দিয়ে শুইয়ে দেয়। এরপর সোজা বসুন্ধরার কাছে এসে এই লে পেনাল্টি শট। তো যাই হোক, একটুর মাঝে সেখানে বরুণ চলে আসলে থমাস বরুণের দিকে দেখতেছে। এই সুযোগে বসুন্ধরা পিছন থেকে থমাসের মাথায় মেরে দেয় আর থমাস মাটিতে লুটে পড়ে যায়। এটা দেখে বরুণ বসুন্ধরার দিকে তাকিয়ে থাকলে বসুন্ধরা বরুণের দিকে তাকিয়ে সেই অস্থির একটা লুক দেয়। সত্যি কি লুক মাইরি। তো বরুণের হুঁশ ফিরলে বরুণ যেই না টাকার ব্যাগটা নেওয়ার জন্য ছুটে আসে তখনই বসুন্ধরা সেই একটা অ্যাটিটিউড নিয়ে বরুণকে হামলা করে বসে। এরপর বরুণকে হালকার উপর ঝাপসা করে মোটামুটি ভালোই মারে। এরপর বরুণও যখন রেগে গিয়ে কয়েকটা ডোজ দেয় তখন বসুন্ধরা উপায় না পেয়ে গাড়ির ভিতর থেকে গাড়ি মেরামত করার কয়েকটা টুলস আনে এবং এই মেরে দিল। কিন্তু না, বরুণ বসুন্ধরাকে পাঞ্জা করে ঘাড়ে তোলে এবং এই নেই, বসুন্ধরার মাথাটা একটা পাথরের সাথে আঘাত লাগে আর স্ক্রিন অন্ধকার হয়ে যায়। পরের সিনে দেখা যায় পাঞ্জু তার পুলিশ ফোর্স নিয়ে সেখানে এসে বসুন্ধরাকে অ্যারেস্ট করেছে। বরুণ তখন বিক্রমের টাকাগুলো বিক্রমকে ফিরিয়ে দেয় এবং পরবর্তীতে এভাবে কাউকে বিশ্বাস করার আগে সাবধান হতে বলে। সিন চলে আসে কয়েকদিন পরে। আমরা দেখি বরুণ আর সাধনার বিয়ে হয়েছে আর পাঞ্জু এখন প্রতিটা নিউজের হেডলাইন হয়ে গেছে। ইন্সপেক্টর আরিফে জাগানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের দিনে সকলে আরিফে জাগানকে রেখে নতুন ইন্সপেক্টর পাঞ্জুর আগমনী সংবর্ধনা নিয়েই সবাই ব্যস্ত হয়ে পড়েছে। এরপর টিভি নিউজে বসুন্ধরার নিউজ প্রচার হওয়ার সময় বসুন্ধরার ফোন থেকে পাওয়া কিছু ফটো দেখানো হয় যাদেরকে সে ফাঁসিয়েছে। সেখানে বরুণের সাথে তোলা বসুন্ধরার একটা ফটো দেখে সাধনা খেপে গিয়ে বলে, ছবিতে তোমাদের দুজনকে এত ঘনিষ্ঠ দেখাচ্ছে কেন? ওর সাথে তোমার ওসব কিছু হয়েছে নাকি? সত্যি করে বলো। কিন্তু তো এভাবে তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া চলতেছে। এমন সময় নিউজে বসুন্ধরাকে দেখানো হলে বসুন্ধরা সেই একটা হাসি দেয় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। যারা আমার ভিডিওগুলো আগে থেকে দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি একটু আলাদা টাইপের বানিয়েছি। তাই কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্যাপারটা আপনার কেমন লেগেছে। আর আজকের স্ক্রিপ্টটি লিখতে খুব খাটতে হয়েছে, তাই কোনো কথা হবে না, ডাইরেক্ট লাইক চাই। ভালো থাকবেন, বাই বাই।